নমস্কার। কথামালা চ্যানেলে সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই অসংখ্য ভালোবাসা। বন্ধুরা, আমরা পড়ছিলাম সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক উপন্যাস কুমার সম্ভবের কবি। আজকে আমরা পড়ব দ্বিতীয় পর্ব। তাহলে চলুন আমরা চলে যাই। আমাদের উপন্যাস কুমার সম্ভবের কবি লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আজকে দ্বিতীয় পর্ব। রাত্রি গভীর হইতেছে, আকাশে পূর্ণচন্দ্র, দীপান্বিতা নগরী। সৌধে সৌধে আলোকমালা, গীতবাদ্যে সুগন্ধি অগর ধূমে বাতাস আমোদিত। সর্বাঙ্গে দীপালঙ্কার পরিয়া রাজপুরী সখী পরিবৃতা প্রধানা নায়িকার ন্যায় শোভা পাইতেছে। রাত্রি যত বাড়িতেছে, উৎসাহ উত্তেজনা ততই মন্থর রসঘন হইয়া আসিতেছে। নায়ক নায়িকার নিভৃত মিলনের আর বিলম্ব নাই। নগরীর এক মদিরাগৃহের সম্মুখে একদল মশালহস্ত উৎসবকারী সৌরাষ্ট্রের প্রকৃত যুবরাজকে ঘিরিয়া ধরিয়াছিল এবং প্রমত্ত রঙ্গকৌতুকের অঙ্কুশে বিধিয়া তাহাকে প্রায় পাগল করিয়া তুলিয়াছিল। মকরবর্মা দীর্ঘ বনপথ পদব্রজে অতিক্রম করিয়া সবে মাত্র নগরে আসিয়া পৌঁছিয়াছেন। অঙ্গের বসন ছিন্ন, কর্দমাক্ত, জঠরে জ্বলন্ত ক্ষুধা তাহার মানসিক অবস্থা সহজেই অনুমেয়। সর্বাপেক্ষা পরিতাপের বিষয় এই যে কেহই তাহাকে সৌরাষ্ট্রের যুবরাজ মকরবর্মা বলিয়া বিশ্বাস করিতেছেন না। মকরবর্মা উত্তপ্ত কণ্ঠে বলিলেন, আমি বলছি, আমি সৌরাষ্ট্রের যুবরাজ। এক ব্যক্তি মুখে চটকার শব্দ করিয়া বলিল, তা তো অনেকক্ষণ থেকেই বলছো, আমরাও শুনে আসছি, কিন্তু তার প্রমাণ কই বাছাধন? মকরবর্মা অধিকতর ক্রুদ্ধ হইয়া উঠিতে লাগিলেন। উদ্ধত স্বরে কহিলেন, প্রমাণ? প্রমাণ আবার কি? দেখতে পাচ্ছ না আমি যুবরাজ? বলিয়া তিনি বুক ফুলাইয়া গর্বিত ভঙ্গিতে দাঁড়াইলেন। সকলে হাসিয়া উঠিল। হাসি থামিলে একজন সান্ত্বনাস্বরে বলিল, আচ্ছা আচ্ছা, তুমিই সৌরাষ্ট্রের যুবরাজ, কিন্তু যার সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো সে তবে কে? যুবরাজ মকরবর্মা এবার একেবারে খেপিয়া গেলেন। ফেনায়িত মুখে চিৎকার করিলেন, সে সে একটা কাঠুরে, চোর, প্রবঞ্চক, বাটপার। আমার কাপড়, জামা, জুতো, ঘোড়া সব চুরি করে নিয়ে পালিয়েছে। আবার উচ্চহাস্যে তাহার কথা চাপা পড়িয়া গেল। রাজকুমার নিষ্ফল ক্রোধে দন্ত কিরিমিরি করিতে লাগিলেন। হাসি মন্দীভূত হইলে প্রথম ব্যক্তি মিটিমিটি চাহিয়া বলিল, সত্যি কথা বলতে কি চাঁদ বদন, তোমাদের মধ্যে কাঠুরে যদি কেউ থাকে সে তিনি নয়, তুমি। বলি, ঘড়া তালের রস চড়িয়েছ? সকলে হাসিল। মকরবর্মা দেখিলেন এখানে কিছু হইবে না। তিনি রূঢ় হস্তে ভিড় সরাইয়া বাহির হইবার চেষ্টা করিলেন। ছেড়ে দাও, সরে যাও, আমি দেখে নেব সেই চোর কাঠুরেটাকে, শুলে দেব। যাবে কোথায় সে? একবার তাকে দেখতে চাই। তাহার কণ্ঠস্বর জনতার বাহিরে মিলাইয়া গেল। প্রথম ব্যক্তি নীরস কণ্ঠে মন্তব্য করিল, কি আর দেখবে জাদু, তিনি এতক্ষণে রাজকন্যাকে নিয়ে বাসরসজ্জায় শয়ন করেছেন। আবার হাসির লহর ছুটিল। রাজভবনের উদ্যান মধ্যে একটি সরোবর। সরোবরের স্থির দর্পণে চাঁদের প্রতিবিম্ব পড়িয়াছে। বাঁধানো ঘাটের পাশে মর্মর বেদি, তাহার উপর কালিদাস ও হৈমশ্রী পাশাপাশি বসিয়া আছেন। নবপরিণয়ের পীতসূত্র তাহাদের মণিবন্ধে জড়ানো রহিয়াছে। হৈমশ্রীর হাতে একটি ক্ষুদ্র রৌপ্য নির্মিত তীর, যাহা পরবর্তীকালে কাজললতায় রূপান্তরিত হইয়াছে। রাজকুমারী নত মুখে তীরটি লইয়া নাড়াচাড়া করিতেছেন। কালিদাস মুগ্ধ উন্মনাভাবে চাঁদের পানে চাহিয়া আছেন। কিছুক্ষণ কথাবার্তা নাই। তারপর কালিদাস একটি নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কি সুন্দর চাঁদ, ঠিক যেন যে উপমাটি খুঁজিতেছিলেন তাহা পাইলেন না। হৈমশ্রী মুখখানি একটু তুলিয়া স্মিত সলজ্জ কণ্ঠে বলিলেন, ঠিক যেন? কালিদাস ক্ষুব্ধভাবে মাথা নাড়িলেন, জানি না, মনে আসছে, মুখে আসছে না। রাজকুমারী একটু নিরাশ হইলেন। নব অনুরাগের আকাঙ্ক্ষায় যে সুমিষ্ট উপমাটি প্রত্যাশা করিয়াছিলেন, কালিদাসের কণ্ঠে তাহা আসিল না। এই সময় সহসা বিকট শব্দ শুনিয়া হৈমশ্রী চমকিয়া উঠিলেন।
শব্দটি আসিল প্রাসাদ বেষ্টনকারী প্রাচীরের পরপার হইতে। প্রাচীরের বাহিরে রাজপথ গিয়াছে, সেই পথ দিয়া এক শ্রেণী ভারবাহী উষ্ট্র চলিয়াছিল। একটি উষ্ট্র বোধ করি প্রাচীরের উপর হইতে গলা বাড়াইয়া অদূরে নবদম্পতিকে দেখিয়া হর্ষধ্বনি করিয়া উঠিয়াছিল। ভয় পাইয়া হৈমশ্রী কালিদাসের হাত চাপিয়া ধরিয়াছিলেন। কালিদাস কৌতুক অনুভব করিয়া উচ্চ হাসিয়া উঠিলেন। রাজকুমারীর শিরীষ কোমল হস্তে একটু সস্নেহ চাপ দিয়া বলিলেন, ভয় নেই রাজকুমারী, ও একটা উট, যাকে সাধু ভাষায় বলে উট্র। সাধু ভাষা বলিয়া কালিদাস উৎফুল্ল হইয়া উঠিয়াছিলেন, কিন্তু হৈমশ্রীর মুখে সংশয়ের ছায়া পড়িল। তিনি বিস্ফারিত নেত্রে কালিদাসের পানে চাহিয়া ক্ষীণ স্বরে কহিলেন, কি কি বললেন আর্যপুত্র? কালিদাস দেখিলেন ভুল হইয়াছে। তিনি তাড়াতাড়ি ভুল সংশোধন করিলেন, না না, উট্র নয়, উট্র নয়, উষ্ট। হৈমশ্রীর মুখ শুকাইয়া গেল। শঙ্কিত সন্দেহে কালিদাসের পানে চাহিয়া থাকিয়া তিনি আপনার অবশে ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইলেন। অস্ফুট স্বরে বলিলেন, উট্র, উষ্ট। তারপর চকিতে তাহার মুখের মেঘ কাটিয়া গেল। কালিদাস আজ প্রথম হইতে যে আচরণ করিয়াছেন তাহা মনে পড়িয়া গেল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওহ আর্যপুত্র, পরিহাস করছেন? কি পরিহাসপ্রিয় আপনি! কালিদাসও উঠিয়া দাঁড়াইয়াছিলেন। তিনি উত্তর দিলেন না, কেবল মৃদু মৃদু হাসিতে লাগিলেন। এই সময় তোরণের ঘটিকা গৃহে মধ্যরাত্রির প্রহর বাজিল। ক্ষণস্থায়ী রাগিনীর আলাপ বন্ধ হইলে কালিদাস সবিস্ময়ে প্রশ্ন করিলেন, ও কি? হৈমশ্রীর চোখে আবার বিস্ময়মিশ্র সন্দেহ দেখা দিল। রাজপুরীতে প্রহর বাজে, সৌরাষ্ট্রের যুবরাজ তাহাও জানেন না? না, ইহাও পরিহাস। তিনি বলিলেন, মধ্যরাত্রের প্রহর বাজল। কালিদাস বলিলেন, ও হো, বুঝেছি, রাত দুপুর হয়েছে, এবার চলো ভেতরে যাই। তিনি অকুণ্ঠ সহজতায় হৈমশ্রীর দিকে হস্ত প্রসারিত করিয়া দিলেন। হৈমশ্রীর সংশয় আবার দূর হইল। এমন স্বচ্ছন্দ আভিজাত্য, এমন অনিন্দ কান্তি রাজপুত্র নহিলে কি সম্ভব? দুজনে হাত ধরাধরি করিয়া শয়ন মন্দিরের দিকে চলিলেন। ঠিক এই সময় প্রাসাদের এক বহিক কক্ষে সম্পূর্ণ ভিন্ন প্রকারের অভিনয় চলিতেছিল। বক্রী পাপগ্রহের ন্যায় সৌরাষ্ট্রের মকরবর্মা তীর্যক গতিতে কুন্তলরাজের সম্মুখীন হইয়াছিলেন। দীপোৎসব তখনও শেষ হয় নাই। সেই দীপাবলির আলোকে কক্ষের মধ্যস্থলে চারিটি ব্যক্তি দাঁড়াইয়াছিলেন। সৌরাষ্ট্রের মকরবর্মা, কুন্তলের বৃদ্ধ মহামন্ত্রী, পুস্তপাল মহাশয় এবং স্বয়ং কুন্তলরাজ। সৌরাষ্ট্রকুমারের বেশবাস পূর্ববৎ তিনি সংহত ক্রোধে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতেছেন। মহামন্ত্রীর মনের ভাব বুঝিবার উপায় নাই। পুস্তপাল মহাশয় যে ত্রস্ত ও বিপন্ন হইয়া পড়িয়াছেন তাহা বুঝিতে কাহারও বেগ পাইতে হয় না। স্বয়ং কুন্তলরাজও বিলক্ষণ বিচলিত হইয়াছেন। তিনি গম্ভীর প্রকৃতির, স্বল্পভাষী, দৃঢ়শরীর পুরুষ, বয়স অনুমান 50, মাথার চুল ও গুম্ফ পাকিতে আরম্ভ করিয়াছে। তাহার চোখের স্বাভাবিক শান্ত দৃষ্টি আকস্মিক বিপদপাতে উদ্বিগ্ন হইয়া উঠিয়াছে। পুস্তপালের প্রাণে ভয় ঢুকিয়াছে, এই অনর্থের জন্য তাহাকেই দায়ী করা হইবে। তিনি করুণ স্বরে আপত্তি করিতেছেন, কিন্তু মহারাজ, এ যে একেবারেই অসম্ভব। এই লোকটা, মানে এও কি সম্ভব? প্রতিবাদে মকরবর্মা একটি অন্তর্গুড়ো গর্জন ছাড়িলেন। ক্রমাগত চিৎকার করিয়া তাহার গলা ভাঙিয়া গিয়াছিল, শরীরও অবসন্ন হইয়া পড়িয়াছিল। তবু দক্ষিণ হস্তের মুষ্টি পুস্তপালের নাসিকার অনতিদূরে স্থাপন করিয়া তিনি দন্ত খিঁচাইয়া বলিলেন, সম্ভব, এই দেখো সৌরাষ্ট্রের মুদ্রাঙ্কিত অঙ্গুরীয়, সম্ভব। পুস্তপাল মহাশয় মুষ্টির সান্নিধ্য হইতে নাসিকা দ্রুত অপসারিত করিয়া দেখিলেন তর্জনীতে সত্যই একটি মুদ্রাঙ্কিত অঙ্গুরী রহিয়াছে। তিনি বার কয়েক চক্ষু মিটিমিটি করিয়া বলিলেন, কিন্তু আপনি যদি সত্যি, আপনার সহচর ভৃত্য পরিজন কোথায়? মকরবর্মা বলিলেন, বলছি না পরিজনদের পিছনে ফেলে আমি এগিয়ে আসছিলাম, তোমাদের জঙ্গলে একটা বাটপার। কুন্তলরাজ বাধা দিয়া বলিলেন, দেখি অঙ্গুরীয়, সৌরাষ্ট্রের মুদ্রা আমি চিনতে পারব। মকরবর্মা অঙ্গুরীয় খুলিয়া রাজার হাতে দিলেন। রাজা লক্ষ্য করিলেন তর্জনীর মূলে অঙ্গুরীয় পরিধানের চক্রচিহ্ন রহিয়াছে।
এ ব্যক্তি যে অঙ্গুরীয় কুড়াইয়া পাইয়া বা চুরি করিয়া সদ্য অঙ্গুরীয় পরিধান করিয়াছে তাহা নয়। রাজা তখন মুদ্রাঙ্কিত অঙ্গুরীয় উত্তম রূপে পরীক্ষা করিয়া শেষে উহা প্রত্যর্পণ করিলেন। অত্যন্ত উদ্বিগ্নভাবে গুম্ফের প্রান্ত টানিতে টানিতে অস্ফুট কণ্ঠে বলিলেন, মুদ্রা সৌরাষ্ট্রেরই বটে। মকরবর্মা অঙ্গুরীয় পুনশ্চ পরিধান করিতে করিতে চারিদিকে বিজয়দীপ্ত চক্ষু ঘুরাইতে লাগিলেন। পুস্তপাল মহাশয়ের মুখ কাঁদো কাঁদো হইয়া উঠিল। মহামন্ত্রী মৃদু গলা ঝাড়া দিলেন। ইনি যদি সৌরাষ্ট্রের যুবরাজী হন তাহলে এখন তো আর। কুন্তলরাজ বলিলেন, কোনো উপায় নেই। সে ব্যক্তি যেই হোক অগ্নি সাক্ষী করে আমার কন্যাকে বিবাহ করেছে। মহামন্ত্রী জুড়িয়া দিলেন, তাছাড়া রাজকুমারীর প্রতিজ্ঞা ছিল চণ্ডাল হোক পামর হোক যে কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারবে। সৌরাষ্ট্রকুমার বিস্ফোরকের ন্যায় ফাটিয়া পড়িলেন। ভস্য হোক প্রশ্ন আর তার উত্তর। কুন্তলরাজ, আমি আপনার কন্যাকে বিবাহ করিতে চাই না। আমি চাই বিচার। যে চোর আমার অশ্ব আর বস্ত্রাদি চুরি করেছে সে আপনার জামাতাই হোক। আর মহামন্ত্রী মোলায়েম সুরে অনুরোধ করিলেন, ধীরে কুমার, সংযম হারাবেন না। মকরবর্মা আরও চড়া সুরে বলিলেন, আমি বিচার চাই। কুন্তল রাজ্যের সীমানার মধ্যে এই চুরি হয়েছে, তস্করকে শুলে দেওয়া হোক। আর তা যদি না হয় সৌরাষ্ট্র দেশ নিবীর্য নয়, এ কথা স্মরণ রাখবেন। কুন্তলরাজ এই স্ফোর্ধিত উক্তি গলার ধারণ করিলেন। ক্রোধে তাহার মুখ রক্তবর্ণ হইলেও এ ব্যক্তি যে সত্যই রাজপুত্র সে প্রত্যয় দৃঢ় হইল। তিনি কণ্ঠ সংযত করিয়া বলিলেন, এ বিষয়ে পরিপূর্ণ অনুসন্ধান না করে কিছুই হতে পারে না। আপনার অভিযোগ যদি সত্য হয়। রাজা মহামন্ত্রীর পানে ফিরিলেন। চতুর মহামন্ত্রী রাজার প্রতি একটি গোপন কটাক্ষপাত করিয়া পরম আপ্যায়নের ভঙ্গিতে মকরবর্মার দিকে ফিরিলেন। নিশ্চয় নিশ্চয়, সে কথা বলাই বাহুল্য। কিন্তু শ্রীমন, আপনি আজ রাত্রিটা রাজপ্রাসাদে বিশ্রাম করুন। রাত্রির মধ্যযাম অতীত হয়েছে। মহামন্ত্রী পুস্তপালের পেটে গোপনে কনুয়ের একটি গুঁতা মারিলেন। পুস্তপাল অমনি বলিয়া উঠিলেন, হ্যাঁ হ্যাঁ কুমার ভট্টারক, আর কালক্ষয় করবেন না। সারাদিন অভুক্ত আছেন, পরিশ্রমও কম হয়নি। আসুন কুমার, এই দিকে, এই যে বিশ্রান্তি গৃহ। ক্লান্ত ক্ষুৎপিপাসাতুর যুবরাজের পক্ষে প্রলোভন প্রবল হইলেও তিনি সহজে নরম হইবার পাত্র নয়। তিনি বলিলেন, আমি বিচার চাই, ন্যায়দণ্ড চাই, নইলে। মহামন্ত্রী তাড়াতাড়ি বলিলেন, অবশ্য অবশ্য, সে তো আছেই। উপস্থিত আপনার বস্ত্রাদি ত্যাগ করা প্রয়োজন। পুস্তপাল সাগ্রহে বলিলেন, ওদিকে ময়ূর মাংস, পিণ্ডক্ষীর মাহিষ, দধি, মাধ্যি, দ্রাক্ষা সমস্তই প্রস্তুত রয়েছে। আসুন, আর বিলম্ব করবেন না। মহামন্ত্রী বলিলেন, চলুন চলুন, অশুভস্য কালো হরানাম। সৌরাষ্ট্রকুমার তথাপি বলিলেন, কিন্তু যদি প্রতিবিধান না পাই। তিনি আর লোভ প্রতিরোধ করিতে পারিলেন না। মহামন্ত্রী ও পুস্তপালের সাদর আহ্বানের অনুবর্তী হইয়া বিশ্রান্তি গৃহের অভিমুখে চলিলেন। কুন্তলরাজ একাকী দাঁড়াইয়া উদ্বিগ্ন মুখে গুম্ফের প্রান্ত টানিতে লাগিলেন। ইত্যবসরে কালিদাসও হৈমশ্রী শয়নকক্ষে উপনীত হইয়াছেন। সখী কিঙ্করীরাও বিদায় লইয়াছে। আড়ি পাতিয়া বরবধূকে বিরক্ত করিবার বিধি যদিচ সেকালেও ছিল, কিন্তু আজিকার দিনব্যাপী মাতামাতির পর সকলেই ক্লান্ত হইয়া পড়িয়াছিল। তাছাড়া আজ বসন্তোৎসবের রাত্রে নিজস্ব মিলনোৎকণ্ঠাও কম ছিল না। নির্জন সুবিশাল শয়নকক্ষটি ফুলে ফুলে আচ্ছন্ন। যুথি ও মল্লী মিলিয়া পালঙ্কের শুভ্র আস্তরণ রচনা করিয়াছে। পালঙ্কের চারি কোণে দীপমণ্ডের মাথায় সুরভি পত্রিকা জ্বলিতেছে। প্রাচীর গাত্রে হরপার্বতী, রামজানকী প্রভৃতি আদর্শ দম্পতির মিথুন চিত্র। প্রাচীরের একটি অংশ বস্ত্র দ্বারা আবৃত। বস্ত্রের উপর রাজহংসের চিত্র অঙ্কিত রহিয়াছে। হংসের চঞ্চুতে সনাল পদ্মকোরক। রাজকুমারী কালিদাসকে লইয়া যবনিকার সম্মুখে দাঁড়াইলেন। কালিদাসের দিকে মৃদু হাসিয়া যবনিকা সরাইয়া দিলেন। দেখা গেল প্রাচীর গাত্রে একটি কুলঙ্গি রহিয়াছে। কুলঙ্গির থাকে থাকে অগণিত পুঁথি থরে থরে সাজানো। কালিদাসের চক্ষু মুগ্ধ আনন্দে ভরিয়া উঠিল। পুঁথির প্রতি এই গ্রামীণ যুবকের অহেতুক আকর্ষণ ছিল। তিনি একবার রাজকুমারীর দিকে, একবার পুঁথিগুলির দিকে হর্ষোৎফুল্ল দৃষ্টিপাত করিতে লাগিলেন।
তারপর সন্তর্পণে একখানি পুঁথি হস্তে তুলিয়া পরম স্নেহ ও শ্রদ্ধাভরে নিরীক্ষণ করিতে লাগিলেন। পুঁথির মলপত্রের লেখন কালিদাস পড়িতে পারিলেন কিনা তিনিই জানেন। মলপত্রের উপর বিশদ অক্ষরে লেখা ছিল মৃচ্ছকটিকম। কালিদাস গদগদ কণ্ঠে বলিলেন, কত পুঁথি, তুমি সব পড়েছ? হৈমশ্রী গ্রীবা ঈষৎ থালাইয়া সায় দিলেন। কালিদাসের মুখ একটু ম্লান হইল। তিনি হাতের পুঁথিটির প্রতি বিষণ্ণভাবে চাহিয়া সেটি আবার যথাস্থানে রাখিয়া দিলেন। নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি একটিও পড়িনি। যদি পড়তে পারতাম, আজকের চাঁদ কিসের মতো সুন্দর নিশ্চয় বলতে পারতাম। আবার কুমারী হৈমশ্রীর মুখ শুকাইল। তিনি স্খলিত স্বরে বলিলেন, কিন্তু না না, পরিহাস করবেন না আর্যপুত্র, আপনি সৌরাষ্ট্রের যুবরাজ। কালিদাসের মুখে কৌতুকের হাসি ফুটিল। কিন্তু আমি তো রাজপুত্র নই। হৈমশ্রীর মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। রাজপুত্র নয়? তবে কে আপনি? কালিদাস বলিলেন, আমি কালিদাস, বনের মধ্যে কাঠ কাটছিলাম, এমন সময়। হৈমশ্রী বুদ্ধিভ্রষ্টের মতো বলিলেন, কাঠ কাটছিলেন? কাঠুরে? তুমি তুমি তবে সত্যিই বর্ণপরিচয়হীন মূর্খ? সরলভাবে কালিদাস ঘাড় নাড়িলেন। হ্যাঁ, আমি লেখাপড়া জানি না। যখনই কোনো সুন্দর জিনিস দেখি ইচ্ছে করে তার বাখান করি, কিন্তু পারি না। রাজকন্যা আর শুনিলেন না। ঊর্ধ্বে মুখ তুলিয়া দুই চক্ষু সজোরে মুদ্রিত করিয়া যেন একটা ভয়াবহ দুঃস্বপ্নকে মনশ্চক্ষুর সম্মুখ হইতে দূর করিবার চেষ্টা করিলেন। তারপর টলিতে টলিতে পালঙ্কের পাশে গিয়া নতজানু হইয়া শয্যার পুষ্পাস্তরণের মধ্যে মুখ গুজিলেন। প্রবল হৃদয়োচ্ছ্বাসে তাহার দেহের ঊর্ধ্বাঙ্গ মথিত হইয়া উঠিল। কালিদাস কিছুক্ষণ অবাক হইয়া চাহিয়া রহিলেন। তারপর সসংকোচ পদক্ষেপে রাজকন্যার পাশে গিয়া দাঁড়াইলেন। রাজকন্যা জানিতে পারিলেন কালিদাস পাশে আসিয়া দাঁড়াইয়াছেন। তিনি মুখ তুলিয়া তীব্র স্বরে প্রশ্ন করিলেন, রাজপুত্র সেজে তুমি এখানে কি করে এলে? হৈমশ্রীর স্ফুরিতাধর মুখ দেখিয়া কালিদাস শঙ্কা ভুলিয়া গেলেন। ক্রোধেও মুখখানি কি সুন্দর, ঠিক যেন তিনি ক্রোধ দেখিতে পাইলেন না, সৌন্দর্যই দেখিলেন। উপরন্তু ভারী মজার কাহিনীটা রাজকুমারীকে শুনাইতে হইবে। কালিদাসের মুখে হাসি ফুটিল। তিনি শয্যাপার্শ্বে বসিয়া সহাস্যে বলিলেন, সে ভারী মজার কথা, শুনবে? তবে বলি শোনো। তিনি বলিতে আরম্ভ করিলেন, আখ্যানবস্তু আমাদের প্রত্যক্ষ দৃষ্ট, সুতরাং শুনিবার প্রয়োজন নাই। ওদিকে রাজপ্রাসাদের বিশ্রান্তি গৃহে যুবরাজ মকরবর্মা এক খট্টার উপর পৃষ্ঠে বহু উপাদান দিয়া অর্ধশয়ানভাবে অবস্থান করিতেছিলেন। সবেমাত্র বিপুল পানভোজন শেষ করিয়াছেন। তাহার চক্ষু মুদ্রিত হইয়া আসিতেছে, ঘুমাইয়া পড়িতে বেশি বিলম্ব নাই। একটি কিঙ্করী শিয়রে দাঁড়াইয়া তাহার মস্তকে বিজন করিতেছে। পুস্তপাল মহাশয় স্ফটিক পাত্রে দ্রাক্ষাসব ভরিয়া মকরবর্মার সম্মুখে ধরিলেন। মকরবর্মা এক চুমুকে পাত্র নিঃশেষ করিয়া পাত্রটি দূরে নিক্ষেপ করিলেন এবং জড়িত স্বরে বলিলেন, বিচার, জামাতাই হোক আর বিমাতাই হোক, শুলে দেওয়া চাই, নচেত। তিনি ঘুমাইয়া পড়িলেন। তাহার নাসিকা হইতে ঘর শব্দ করিয়া উঠিল। পুস্তপাল কিঙ্করীকে ইঙ্গিতে হস্ত সঞ্চালন করিয়া জানাইলেন, আরও জোরে পাখা চালাও। তারপর কতক নিশ্চিন্ত হইয়া নিঃশব্দে বিড়াল গতিতে দ্বারের পানে চলিলেন। দ্বারের ঠিক বাহিরেই কুন্তলরাজ ও মহামন্ত্রী উৎকণ্ঠিতভাবে দাঁড়াইয়াছিলেন। পুস্তপালের দিকে ভ্রু তুলিয়া যুগপৎ প্রশ্ন করিলেন। পুস্তপালও অঙ্গভঙ্গি দ্বারা নিঃশব্দে বুঝাইয়া দিলেন যে যুবরাজ নিদ্রিত। তিনজনে একত্র হইলে মৃদুস্বরে কথাবার্তা আরম্ভ হইল। কুন্তলরাজ বলিলেন, আজ রাত্রির মতো নিশ্চিন্ত, কিন্তু তারপর? মহামন্ত্রী ভ্রুবদ্ধ ললাটে বলিলেন, উভয় সংকট, এক রাজজামাতাকে শুলে দিতে হয়, নচেত। কুন্তলরাজ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, নচেত সৌরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ। তিনজন পরস্পর চাহিয়া ঘাড় নাড়িলেন। মহামন্ত্রী বলিলেন, যদি যুদ্ধ হয় সৌরাষ্ট্রের সঙ্গে শক্তি পরীক্ষায় আমাদের কোনো আশা নেই। রাজা বলিলেন, অর্থাৎ রাজ্য ছাড়খাড় হবে। তিনজনে কিছুক্ষণ স্তব্ধ রহিলেন।
সহসা ঘরের ভিতর হইতে যুবরাজ মকরবর্মার কণ্ঠস্বর আসিল। তিনি নিদ্রাবশে বিকৃত কণ্ঠে বলিতেছেন, প্রতিশোধ, শুল। পুস্তপাল গলা বাড়াইয়া দেখিলেন যুবরাজ ঘুমন্ত পাশ ফিরিতেছেন। পুস্তপাল কিঙ্করীকে জোরে পাখা চালাইবার ইশারা করিলেন। যুবরাজের গলার মধ্যে বাকি কথাগুলি অস্পষ্ট রহিয়া গেল। চোরের দণ্ড, শূলদণ্ড। কুন্তলরাজ এতক্ষণে লৌহ বলে নিজেকে সংযত রাখিয়াছিলেন। এইবার তিনি ভাঙিয়া পড়িবার উপক্রম করিলেন। উদ্গত বাষ্পোচ্ছ্বাস কণ্ঠে রোধ করিয়া বলিলেন, আমার কন্যা। তাহার দুই চক্ষু সহসা জলে ভরিয়া উঠিল। মহামন্ত্রী ও পুস্তপাল অন্যদিকে চক্ষু ফিরাইয়া লইলেন। মহামন্ত্রীর মুখ দুরূহ দ্রুত চিন্তায় ভ্রুকুটি কুটিল হইয়া উঠিল। একটা কিছু উপায় বাহির করিতেই হইবে। সহসা তিনি রাজার দিকে ফিরিলেন। তাহার চোখে দৃষ্টি দেখিয়া রাজা ও পুস্তপাল সাগ্রহে আরও কাছাকাছি হইয়া দাঁড়াইলেন। মহামন্ত্রী বলিলেন, রাজজামাতার প্রাণ রক্ষার এক উপায় আছে। তিনি সচকিতে বিশ্রান্তি গৃহের দিকে তাকাইলেন। গলা আরও খাটো করিয়া বলিলেন, আজ রাত্রেই তাকে চুপি চুপি রাজ্য থেকে। বাক্য অসমাপ্ত রাখিয়া তিনি এমনভাবে বাম হস্ত সঞ্চালন করিলেন যাহা হইতে বোঝা যায় যে তিনি রাজজামাতাকে বহু দূরে প্রেরণ করিতে চান। রাজা কিছুক্ষণ স্তব্ধ হইয়া চিন্তা করিলেন। শেষে অস্ফুট স্বরে বলিলেন, কিন্তু বিবাহের রাত্রেই আমার কন্যা। মহামন্ত্রী দৃঢ়স্বরে বলিলেন, অন্তত রাজদুহিতা বিধবা তো হবেন না। উভয়ে কিছুক্ষণ পূর্ণ দৃষ্টিতে পরস্পর চাহিয়া রহিলেন। তারপর রাজা ধীরে ধীরে ঘাড় নাড়িলেন। ওদিকে শয়ন মন্দিরে কালিদাস গল্প বলা শেষ করিতেছেন। রাজকুমারী শয্যাপাশে তেমনই নতজানু হইয়া আছেন। ক্ষোভে হতাশায় তাহার বক্ষে যে ধিকি ধিকি আগুন জ্বলিতেছে তাহা কালিদাস দেখিয়াও দেখিতে পাইতেছেন না। তিনি হাসিতে হাসিতে কাহিনী শেষ করিলেন। তারপর এখানে সকলে আমাকে সৌরাষ্ট্রের যুবরাজ বলে ভুল করল, ভারী মজা হলো না? রাজকুমারী বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইলেন। মজা? হা অদৃষ্ট, আমার ললাটে বিধি এই লিখেছিলেন, একটা কাঠুরের সঙ্গে, তাতেও ক্ষতি ছিল না। কিন্তু তুমি মূর্খ। পৃথিবীতে যা আমি সবচেয়ে ঘৃণা করি তুমি তাই। রাজকুমারী আবার শয্যায় মুখ লুকাইলেন। হাস্যরত বালকের গণ্ডে অকস্মাৎ চপেটাঘাত করিলে তাহার মুখভাব যেরূপ হয়, কালিদাসেরও সেই রূপ হইল। কোথায় কিভাবে তিনি কোন অপরাধ করিয়াছেন কিছুই ধারণা করিতে পারিলেন না। রাজকন্যা স্কন্ধ ও অংশ ফুলিয়া ফুলিয়া উঠিতেছে। কালিদাস ব্যথিত স্বরে বলিলেন, রাজকুমারী, তুমি আমার উপর রাগ করলে, কিন্তু আমি তো কোনো দোষ করিনি। রাজকুমারী। তিনি সংকোচ ভরে কুমারীর স্কন্ধ স্পর্শ করিলেন। সেই স্পর্শে কুপিতা সর্পির মতো রাজকুমারী তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইলেন। ছুঁয়ো না! কোন স্পর্ধায় তুমি আমার অঙ্গ স্পর্শ করো? মূর্খ, নিরক্ষর, গ্রামীণ। প্রত্যেকটি শব্দ নিষ্ঠুর কষাঘাতের ন্যায় কালিদাসের মুখে পড়িল। এই সময় দ্বারের কাছে শব্দ শুনিয়া রাজকন্যা জ্বলন্ত চক্ষু সেই দিকে ফিরাইয়া বলিয়া উঠিলেন, ওহ পিতা! বিষণ্ণ গম্ভীর মুখে রাজা আসিতেছিলেন। কুমারী ছুটিয়া গিয়া তাহার পদপ্রান্তে পড়িলেন। জানু আলিঙ্গন করিয়া কাঁদিয়া উঠিলেন, রাজাধিরাজ, আমাকে ক্ষমা করুন, এই গ্রামীণের হাত থেকে আমাকে উদ্ধার করুন। রাজা বুঝিলেন হৈমশ্রী সত্য কথা জানিতে পারিয়াছেন। তিনি কন্যার মস্তকে হস্ত রাখিয়া কঠোর চক্ষে কালিদাসের পানে চাহিলেন। এদিকে এসো। কালিদাস কুণ্ঠিত পদে কাছে আসিয়া দাঁড়াইলেন। রাজা বলিলেন, তুমি সঠতা দ্বারা কুমারীর পানি গ্রহণ করেছ? কালিদাস বিমূঢ়ভাবে বলিলেন, সঠতা? রাজার কণ্ঠস্বরে ক্ষোভ মিশিল। প্রিয়দর্শন বালক, তোমার এ দুর্বুদ্ধি কেন হলো? তুমি চুরি করলে কেন? পাণ্ডুর মুখে কালিদাস বলিলেন, চুরি? কিন্তু আমি তো চুরি করিনি। কুন্তলরাজ বলিলেন, করেছ। শুধু তাই নয়, আমার রাজ্যের সর্বনাশ করতে বসেছ। কিন্তু সে তুমি বুঝবে না। কন্যার দিকে হেঁট হইয়া গাঢ় স্বরে বলিলেন, কন্যা, অধীর হইও না। তুমি রাজদুহিতা, বিদুষী, ধৈর্য হারিও না।
কন্যাকে ছাড়িয়া রাজা কালিদাসকে সংক্ষিপ্ত আদেশ করিলেন, এসো আমার সঙ্গে। রাজা ফিরিয়া চলিলেন। কালিদাস তন্দ্রাচ্ছন্নের মতো তাহার অনুবর্তী হইলেন। দ্বার পর্যন্ত গিয়া কালিদাস একবার ফিরিয়া চাহিলেন। কুমারী হৈমশ্রী তেমনই নতজানু হইয়া বসিয়া আছেন, তাহার ক্ষোভ বিধ্বস্ত মুখখানি বুকের উপর নামিয়া পড়িয়াছে। রাত্রি শেষ হইয়া আসিতেছে, আকাশে পূর্ণ চন্দ্র নিচাভিমুখী। নগর তরুণের দ্বীপগুলি কতক নিভিয়া গিয়াছে, কতক নিব নিব। নগরীর শব্দগুঞ্জন শান্ত হইয়াছে। 3টি অশ্ব পাশাপাশি তরুণ সম্মুখে দাঁড়াইয়া, দুই পার্শ্বের 2টি অশ্বের পৃষ্ঠে 2জন রক্ষী, মধ্যে কালিদাস। প্রধান রক্ষী মস্তক সঞ্চালন দ্বারা ইঙ্গিত করিল 3টি অশ্ব একসঙ্গে চলিতে আরম্ভ করিল। তাহাদের গতি নগর হইতে বাহিরের দিকে। নিবিড় বনের উপান্ত অশোক স্তম্ভের ন্যায় একটি স্তম্ভ নির্জনে দাঁড়াইয়া কুন্তল রাজ্যের সীমানা নির্দেশ করিতেছে। অস্তমান চন্দ্রের দূর প্রসারী ছায়া ভূমির উপর সুকৃষ্ণ সীমারেখা টানিয়া দিয়াছে। 3টি অশ্ব স্তম্ভের ছায়ারেখার কিনারায় আসিয়া দাঁড়াইল। প্রধান রক্ষী নিঃশব্দে কালিদাসকে অশ্ব হইতে নামিবার ইঙ্গিত করিল। কালিদাস নামিলেন। প্রধান রক্ষী তখন সম্মুখের বনানীর দিকে বাহু প্রসারিত করিয়া গম্ভীর কণ্ঠে বলিল, যাও, আর কখনো কুন্তল রাজ্যে পদার্পণ করো না। স্মরণ রেখো, এ রাজ্যে প্রবেশ করলেই তোমার শূলদণ্ড। কালিদাস বাক নিষ্পত্তি করিলেন না, স্খলিত পদে বনের দিকে চলিলেন। যতক্ষণ তাহাকে দেখা গেল, রক্ষীরা স্থিরভাবে অশ্বপৃষ্ঠে বসিয়া রহিল। তারপর ঘোড়ার মুখ ফিরাইয়া শূন্যপৃষ্ঠ অশ্বটিকে মধ্যে লইয়া যে পথে আসিয়াছিল সেই পথে ফিরিয়া চলিল। প্রভাত হইয়াছে। বনের পাতায় পাতায় সোনালি সূর্য কিরণ লাগিয়াছে। মাকড়সার জালে শিশিরবিন্দু এখনও শুকায় নাই। পাখির কাকলি ও বানরের কিচিমিচিতে বনস্থলী পূর্ণ। একটি বৃহৎ বটবৃক্ষ, তাহার স্থূল মূলগুলি স্থানে স্থানে মাটির গোপনতা ত্যাগ করিয়া বাহির হইয়া আসিয়াছে। এইরূপ একটি মূলের উপর মাথা রাখিয়া কালিদাস ঘুমাইতেছেন। তাহার শয়নের ভঙ্গি দেখিয়া মনে হয় রাত্রির অন্ধকারে যেখানে হোঁচট খাইয়া পড়িয়াছিলেন সেখানেই নিদ্রাভিভূত হইয়াছেন। একটি বানর শিশু এই সময় এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে কালিদাসের কোল ঘেঁষিয়া বসিল এবং একটি বৃক্ষচ্যুত ফল তুলিয়া লইয়া পরম যত্নে নিরীক্ষণ করিতে লাগিল। ঘুমন্ত কালিদাসের অঙ্গে উষ্ণ স্পর্শ লাগিতেই তিনি একটি হাত দিয়া বানর শিশুটিকে জড়াইয়া লইলেন। বানর শিশু এই আলিঙ্গনের জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ ভয় পাইয়া কালিদাসের হাতে এক কামড় দিয়া দ্রুত পলায়ন করিল। কালিদাসের ঘুম ভাঙিয়া গেল। এক হাতে ভর দিয়া কালিদাস ক্লান্তভাবে উঠিয়া বসিলেন। বেশবাস ছিন্ন, অঙ্গ ধূলি মলিন, চোখের কোলে ও গণ্ডে অশ্রুর চিহ্ন শুকাইয়া আছে। তিনি চক্ষু মার্জনা করিতে করিতে উঠিয়া দাঁড়াইলেন। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া শ্লথ চরণে চলিতে আরম্ভ করিলেন। বন শেষ হইয়া শুষ্ক মরুভূমি। দ্বিপ্রহরে কালিদাস এই মরুভূমির ভিতর দিয়া চলিয়াছেন। বালুকণা উড়িয়া আকাশ সমাচ্ছন্ন করিয়াছে। এই তপ্ত বালুঝটিকা উপেক্ষা করিয়া দিগ্ভ্রান্তের মতো কালিদাস যাইতেছেন। তাহার চোখে মুখে এক দুর্লভ দুরাকাঙ্ক্ষা জ্বলিতেছে। বালুকুজ্ঝটিকার ভিতর দিয়া একটি ভগ্ন দেবায়তনের উচ্চ বহিঃপ্রাচীর দেখা গেল। কালিদাস সেই দিকে অগ্রসর হইয়া চলিলেন। প্রাচীরের নিকটবর্তী হইয়া তিনি একটি প্রস্তরখণ্ডে পা লাগিয়া পড়িয়া গেলেন। প্রাচীর ধরিয়া কোনো ক্রমে উঠিয়া দাঁড়াইয়া তিনি ক্ষণকাল ক্লান্তিভরে চক্ষু মুদিত করিয়া রহিলেন। তারপর চোখ খুলিয়া দেখিলেন তিনি প্রাচীরের যে স্থানে বাহুর ভর দিয়া দাঁড়াইয়া আছেন উহা একটি বিরাট মূর্তির উরুস্থল। কালিদাস ঊর্ধ্বে চাহিলেন। প্রাচীরের খোদিত বিশাল শঙ্কর মূর্তি যেন এই বহ্নি শ্মশানে তপস্যারত। কালিদাস নতজানু হইয়া মূর্তির পদমূলে মাথা রাখিলেন। তাহার গলদশ্রু চক্ষু দেবতার মুখের পানে তুলিয়া ব্যাকুল প্রার্থনা করিলেন, দেবতা, বিদ্যা দাও। সূর্যাস্ত হইতেছে। দিগন্তহীন প্রান্তরে একাকী দাঁড়াইয়া কালিদাস যুক্ত করে বলিতেছেন, সূর্যদেব, তুমি জগতের অন্ধকার দূর করো, আমার মনের অন্ধকার দূর করে দাও, বিদ্যা দাও। উজ্জয়িনীর মহাকাল মন্দির, কৃষ্ণপ্রস্তর নির্মিত মন্দিরের আকাশে চূড়া তুলিয়াছে।
চূড়ার স্বর্ণ ত্রিশূল দিনান্তের অস্তরাগ অঙ্গে মাখিয়া জ্বলিতেছে। সন্ধ্যারতির শঙ্খঘণ্টা ঘোর রবে বাজিতেছে। মন্দিরের বহিরাঙ্গনে লোকারণ্য। স্ত্রী পুরুষ সকলে জোর হস্তে তদ্গত মুখে দাঁড়াইয়া আছে। আরতি শেষ হইলে সকলে অঙ্গনে সাষ্টাঙ্গে প্রণত হইল। অঙ্গনের এক কোণে এক বৃদ্ধ প্রণাম শেষ করিয়া উঠিয়া দাঁড়াইল। যুক্ত করে মন্দিরের পানে চাহিয়া প্রার্থনা করিল, মহাকাল আয়ু দাও। অনতিদূরে একটি নারী নতজানু অবস্থায় মন্দির উদ্দেশ করিয়া বলিল, মহাকাল পুত্র দাও। বর্ম শিরস্ত্রাণধারী এক যোদ্ধা উঠিয়া দাঁড়াইয়া বলিল, মহাকাল বিজয় দাও। বিনত ভুবন বিজয়ী নয়না একটি নবযুবতী লজ্জাজড়িত কণ্ঠে বলিল, মহাকাল মনোমত পতি দাও। দিন বেশি শীর্ণমুখ কালিদাস অবরুদ্ধ কণ্ঠে বলিলেন, মহাকাল বিদ্যা দাও। পাতা ছড়া একটি অরণ্য। নিষ্পত্র বৃক্ষ শাখাগুলি আকাশে জাল রচনা করিয়াছে। নির্বিঘ্ন আলোক বনতলের কুণ্ঠিত লজ্জা হরণ করিয়া ভুল লুণ্ঠিত শুষ্ক পল্লবের মধ্যে সকৌতুক ক্রীড়া করিতেছে। একটি ৮-৯ বছরের গৌরাঙ্গী বালিকা এই বনভূমির উপর দিয়া নাচিতে নাচিতে গান গাহিয়া চলিয়াছে। তাহার পরিধানে শুভ্র বস্ত্র ও উত্তরীয়, কণ্ঠে কুন্তলে বাহুতে শ্বেত পুষ্পের আভরণ। বালিকা থাকিয়া থাকিয়া বঙ্কিম দিবাভঙ্গি করিয়া পিছনে তাকাইতেছে, আবার গাহিতে গাহিতে আগে চলিয়াছে। নীল সরসী জলে শীত কমল দলে আমি নাচিয়া ফিরি, আমি গাহিয়া ফিরি। লাস্যচপল চরণে বালিকার দৃষ্টি বহির্ভূত হইয়া গেল। তাহার গানের ধ্বনিও ক্রমশ ক্ষীণ হইয়া আসিতে লাগিল। কালিদাস মোহগ্রস্তের ন্যায় বালিকার সঙ্গীত ধ্বনি অনুসরণ করিয়া আসিতেছেন। তাহার মুখ বিশীর্ণ, চক্ষু কোটর প্রবিষ্ট। এক দুরন্ত উৎকণ্ঠা তাহাকে ওই অশরীরী সঙ্গীতের পিছনে টানিয়া লইয়া চলিয়াছে। বনের অন্য অংশে বালিকা গাহিতে গাহিতে যাইতেছে, হিম তুষার গলা আমি নির্ঝরিণী, মোর নুপুর বাজে রুম ঝিনি কি ঝিনি, আমি নাচিয়া ফিরি, আমি গাহিয়া ফিরি। উপল বঙ্কিম গতি একটি সংকীর্ণ জলধারা লঙ্ঘন করিয়া বালিকা নাচিতে নাচিতে চলিয়া গেল। গানের রেশ মিলাইয়া যাইবার আগেই কালিদাস প্রবেশ করিলেন। ব্যগ্রচক্ষে চারিদিকে চাহিতে চাহিতে তিনি অগ্রসর হইতেছেন। কোথায় গেল সেই সঙ্গীতময়ী? জলধারার তীরে দাঁড়াইয়া তিনি ক্ষণেক উৎকর্ণ হইয়া শুনিলেন, তারপর স্রোত উত্তীর্ণ হইয়া আবার চলিলেন। দূরে একটি শ্বেত কমলপূর্ণ সরোবর। বালিকা সেই দিকে চলিয়াছে। তাহার কণ্ঠ নিঃসৃত সঙ্গীত কাকলি চারিদিকে হিল্লোল তুলিয়াছে। যেথা মরাল চাহে ফিরি ফিরি, যেথা কপট গাহে ধীরি ধীরি, তীরে বন নিরজনে আমি নাচিয়া ফিরি, আমি গাহিয়া ফিরি। বালিকা দূরে চলিয়া গেল। কালিদাস তাহাকে দেখিতে পাইয়া উন্মাদের মতো তাহার পশ্চাতে চলিয়াছেন। বালিকা সরোবরের ঘাটে দাঁড়াইয়া একবার পিছু ফিরিয়া চাহিল, তারপর মৃদু হাসিয়া সোপান অবতরণ করিতে লাগিল। কালিদাস যখন ঘাটে পৌঁছিলেন তখন বালিকা কোথায় অদৃশ্য হইয়া গিয়াছে। ঘাটের সম্মুখে জলের উপর একদল কমল বায়ু ভরে হেলিতেছে দুলিতেছে, যেন বালিকা এইমাত্র জলে ডুব দিয়া ওইখানে অন্তর্হিত হইয়াছে। ঘাটের নিম্নতন সোপানে নামিয়া কালিদাস পাগলের মতো জলের পানে চাহিলেন। বাষ্পোচ্ছ্বাসে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া গেল। চঞ্চল পদ্মগুলির দিকে একদৃষ্টে তাকাইয়া তিনি ভগ্নস্বরে বলিলেন, কোথায় গেলে দেবী? তুমি কোথায় গেলে? শুনেছি তুমি পদ্মবনে থাকো, আমাকে দয়া করো, বিদ্যা দাও, নইলে। তিনি মূর্ছিত হইয়া ঘাটের উপর পড়িয়া গেলেন। মূর্ছিত অবস্থায় তিনি অনুভব করিলেন সরসীর স্বচ্ছ জলতলে তিনি শুইয়া আছেন। দিক আলো করা এক পূর্ণ যৌবনবতী দেবী মূর্তি শুচিস্মিত হাস্যে তাহার শিয়রে আসিয়া বসিলেন। তাহার মস্তকে হস্ত রাখিয়া স্নিগ্ধ কণ্ঠে বলিলেন, কালিদাস। কালিদাসের ভাবাতুর নেত্র নিমীলিত। তিনি যুক্ত করে গদগদ কণ্ঠে বলিলেন, মা। দেবী বলিলেন, তুমি আমার বরপুত্র, তোমার কাব্য জগতে অমর হয়ে থাকবে। বারাণসী যাও, সেখানে আচার্য পাবে। ওঠো বৎস। হর্ষোৎফুল্ল মুখে কালিদাস উঠিবার চেষ্টা করিলেন। তাহার মুখ দিয়া কেবল বাহির হইল, মা, মা, মা। দেবী অবনত হইয়া কালিদাসের
শিরশ্চুম্বন করিলেন। তারপর অপূর্ব জ্যোতিরুৎসবের মধ্যে দেবীমূর্তি মিলাইয়া গেল। ন্যূনাধিক 5 বৎসর অতীত হইয়াছে। কুন্তল রাজপুরীর অন্তঃপুরে রাজকুমারী হৈমশ্রী নিজ শয়নকক্ষে ভূমির উপর অজিনাসনে বসিয়া আছেন। তাহার সম্মুখে কাষ্ঠাসনের উপর একটি উন্মুক্ত পুঁথি। রাজকুমারী তন্ময় হইয়া পুঁথি পড়িতেছেন। 5 বৎসরে হৈমশ্রীর দেহলাবণ্যের অতি অল্পই পরিবর্তন হইয়াছে। তাহার দেহে সূক্ষ্ম শুভ্র কার্পাস বস্ত্র, কেশ একটিমাত্র বেণীতে আবদ্ধ, ললাটে আয়তির চিহ্ন, কেবল একটি কুমকুমের টিপ, অলঙ্কার নাই বলিলেও চলে। চুলের ঈষৎ রুক্ষতায়, চোখের কোলে ছায়ার নিবিড়তায়, দেহের অল্প কৃশতায় তাহার রূপ বাহুল্য অর্জন করিয়া নিষ্কলুষ হইয়া উঠিয়াছে। বর্ষার অন্তে স্বচ্ছ সলিলা শরতের স্রোতস্বিনীর মতো। পুঁথি পড়িতে পড়িতে তাহার মনে প্রবল ভাবাবেশ উপস্থিত হইয়াছিল। তিনি কম্পিত কণ্ঠে কাব্যের শেষ পংক্তি আবৃত্তি করিলেন। মা ভূত এবং ক্ষণমপি চতে বিদ্যুতা বিপ্রয়োগ। গবাক্ষ পথে বাষ্পাচ্ছন্ন দৃষ্টি প্রেরণ করিয়া তিনি ধীরে ধীরে পুঁথি বন্ধ করিলেন। মলপত্রের উপর বড় বড় অক্ষরে লেখা রহিয়াছে মেঘদূতম শ্রী কালিদাস বিরচিতম। পুঁথির উপর হাত রাখিয়া রাজকুমারী উন্মনা হইয়া রহিলেন। ক্রমে তাহার চক্ষু পুঁথির উপর ফিরিয়া আসিল। কালিদাসের নামের উপর ললাট স্পর্শ করিয়া তিনি প্রণাম করিলেন। ধন্য কবি। নামের দিকে চাহিয়া চাহিয়া তাহার মুখের ভাব আবার উন্মনা হইল। তিনি অর্ধস্ফুট স্বরে বলিলেন, কালিদাস? কে তিনি? তাহার অধর কাঁপিয়া উঠিল। তিনি বিষণ্ণভাবে মাথা নাড়িলেন। না না, সে তো মূর্খ ছিল। অঞ্চলে চোখ মুছিয়া দ্বারের দিকে মুখ ফিরাইতেই চোখে পড়িল দ্বারের চৌকাঠ ধরিয়া বিষাদ গম্ভীর মুখে রাজা দাঁড়াইয়া আছেন। তাড়াতাড়ি মুখে হাসি আনিবার চেষ্টা করিয়া হৈমশ্রী বলিয়া উঠিলেন, পিতা, আসুন আর্য। রাজা কক্ষে প্রবেশ করিলেন। হৈমশ্রী আসন ছাড়িয়া উঠিবার উপক্রম করিতেই রাজা হাত তুলিয়া তাহাকে নিবৃত্ত করিলেন। বসো বসো বৎসে। রাজা আসিয়া দ্বিতীয় একটি আসনে বসিলেন। স্নিগ্ধস্বরে প্রশ্ন করিলেন, কি পড়ছিলে? হৈমশ্রী ঈষৎ লজ্জিতভাবে পুঁথিটি নাড়াচাড়া করিতে করিতে বলিলেন, কিছু নয় পিতা, একটি নতুন কাব্য, মেঘদূত। রাজা প্রীতভাবে ঘাড় নাড়িলেন। সেকালে পিতাপুত্রীতে কাব্য আলোচনা, এমনকি আদিরস ঘটিত কাব্যের আলোচনা দূষণীয় বিবেচিত হইত না। আদিরসের প্রতি তাহাদের সম্ভ্রম ছিল। কুন্তলরাজ বলিলেন, মেঘদূত? বিরহী যক্ষ ও বিরোহিণী যক্ষপত্নী? আমি পড়েছি, সুন্দর কাব্য। হৈমশ্রী পিতার দিকে উদ্দীপ্ত চক্ষু তুলিলেন। যে কাব্য পড়িয়া তাহার মন আষাঢ়ের মেঘের মতোই দ্রবীভূত হইয়া গিয়াছে, তাহার এতটুকু প্রশংসা তাহার মনঃপূত হইল না। তিনি বলিলেন, সুন্দর কাব্য কি বলছেন পিতা? অপূর্ব। ভাষায় এর প্রতিদ্বন্দ্বী নেই। আমি বারবার পড়েছি, তবু আবার পড়তে ইচ্ছে করে। কুন্তলরাজ কন্যার উৎসাহ দেখিয়া সানন্দে ঘাড় নাড়িলেন। বলিলেন, সত্যই অপূর্ব। কাব্যজগতে এক অপূর্ব সৃষ্টি। তুমি যে কাব্যশাস্ত্রের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছ, এতে আমার মনে একটু শান্তি হচ্ছে। রাজা কন্যার মুখের পানে চাহিলেন। হৈমশ্রীর চোখের দীপ্তি নিভিয়া গেল। তিনি মুখ নত করিলেন। রাজা একটি নিঃশ্বাস মোচন করিয়া নিজ মনেই বলিতে লাগিলেন, 5 বছর হয়ে গেল। সেই রাত্রে চুপি চুপি তাকে রাজ্য থেকে নির্বাসিত করেছিলাম। তারপর আর কিছুই জানি না। গোপনে গোপনে কত খোঁজ করিয়েছি। হৈমশ্রী মুখ তুলিলেন, কিন্তু পিতার দিকে না চাহিয়া ধীরস্বরে বলিলেন, প্রয়োজন কি পিতা? আমি তো বেশ ভালোই আছি, ভালোই আছি। রাজা বিষণ্ণভাবে মাথা নাড়িলেন। না বৎসে, ভালোই যদি থাকবে, তবে মাঝে মাঝে তোমার চোখে জল দেখি কেন? তুমি এখনও তাকে ভুলতে পারোনি। এই তো এখনই। হৈমশ্রী ব্যাকুল হইয়া বলিলেন, ও কিছু নয় পিতা, কাব্য পড়তে পড়তে। কুন্তলরাজ দীর্ঘশ্বাস ফেললেন। মা, আমার কাছে লুকোবার চেষ্টা করো না। তুমি এখনও তাকে ভুলতে পারোনি, আমিও পারিনি। কি জানি কি ছিল তার সেই সরল সুকুমার মুখে। যদি কোথাও তাকে পাই, ফিরিয়ে নিয়ে আসি।
হৈমশ্রী সহসা পুঁথির উপর মাথা রাখিয়া ফুপাইয়া উঠিলেন, রুদ্ধস্বরে বলিলেন, না না পিতা, সে মূর্খ নিরক্ষর। রাজা বুঝিলেন কন্যার হৃদয়ে প্রেম ও অভিমানে কঠিন দ্বন্দ্ব চলিতেছে। তিনি শান্তস্বরে বলিলেন, সে তোমার স্বামী। শিপ্রা নদীর মাঝখান দিয়া একটি মধ্যমাকৃতি মহাজনী নৌকা পালের ভরে তরতর করিয়া চলিয়াছে। পাশে শিপ্রার তীরে মালব রাজ্যের রাজধানী উজ্জয়িনী মহানগরী তাহার অসংখ্য ঘাট মন্দির সৌধ লইয়া দ্বীপ্রহরের প্রদীপ্ত আলোকে জলজল করিয়া জ্বলিতেছে। নগরীর সীমান্তে শস্প হরিৎ প্রান্তর, মাঝে মাঝে দুই একটি কুটির, জলের কিনারায় সৈকত লীন হংস মিথুন। নৌকার পিছনে বসিয়া মাঝি গান ধরিয়াছে। নৌকার ছাদে পালের ছায়ায় বসিয়া এক পুরুষ একটি তন্ত্রীযুক্ত ষড়যন্ত্র অলসভাবে বাজাইয়া মাঝির গানের সঙ্গে সুর মিলাইতেছেন। পরিধানে অতি সাধারণ শুভ্র বস্ত্র ও উত্তরীয়, ললাটে শ্বেত চন্দনের তিলক। 5 বছরে তাহার বহিরাকৃতির কোনো পরিবর্তন হয় নাই, তেমনি সরল হাসিটি মুখে লাগিয়া আছে। কিন্তু তবু মনে হয় এ ব্যক্তি সে ব্যক্তি নয়, অন্তর্লোকে বিপুল পরিবর্তন ঘটিয়া গিয়াছে। কালিদাস যে যন্ত্রটি বাজাইতেছেন তাহা বোধ করি নাবিকদের কাহারও স্বরচিত সম্পত্তি। একটি বক্রাকৃতি তুম্বের শূন্যগর্ভ খোলসের উপর 3টি তার চড়ানো। কালিদাস তাহাই বাজাইতে বাজাইতে মাঝির গানের প্রাকৃত ভাষা লক্ষ্য করিতেছেন। আমার মন তরণী ভাসল দরিয়ায়, মরি হায় মরি হায় রে। দক্ষিণ বায়ে রূপ লহরে চলছে তরি পালের ভরে। কিনারে ডাকে কলস্বরে, আয় রে তরি আয়, মরি হায় রে। কোন ঘাটেতে পথিক বধূ আছে রে পথ চেয়ে, সেই কিনারে বৈঠা তুলে ভিড়াস তরি নে। যেথা কমল চোখে সজল হাসি অঝর ঝরি যায়, মরি হায় রে। গান শেষ হইলে কালিদাস যন্ত্র নামাইয়া রাখিয়া চক্ষু তুলিলেন। অমনি উজ্জয়িনীর রবি করুজ্জ্বল দৃশ্যটি তাহার দৃষ্টি টানিয়া লইল। তিনি বিস্ময়োৎফুল্ল নয়নে চাহিয়া রহিলেন। তারপর যেন আত্মগতভাবে বলিলেন, কি চমৎকার নগরী, যেন আমার কল্পলোকের অলকাপুরী। মাঝি ভাই, এ কোন রাজ্য? মাঝি একবার তীরের দিকে মুখ ফিরাইল, বলিল, ঠাকুর, এটা অবন্তী রাজ্য। আমরা এখন উজ্জয়িনীর পাশ দিয়ে যাচ্ছি। কালিদাস তন্দ্রাচ্ছন্ন চোখে চাহিয়া রহিলেন। অবন্তী? উজ্জয়িনী? এতদিন শুধু কল্পনাই করেছি। এরপর কোন রাজ্য? মাঝি বলিল, এরপর কুন্তল রাজ্য। কালিদাসের মুগ্ধ তন্দ্রা ছুটিয়া গেল। তিনি সজাগ হইয়া উঠিলেন। কুন্তল রাজ্য? মাঝি বলিল, হ্যাঁ, কিন্তু কুন্তল রাজ্য অবন্তীর কাছে লাগে না। এখানকার রাজা বিক্রমাদিত্য একজন মহাবীর। অসভ্য হুনদের উনিই যুদ্ধে হারিয়েছিলেন। ভারী তেজি রাজা, শুনেছি পণ্ডিতদের খুব আদর করেন। মাঝি যতক্ষণ হুন, হরিণ, কেশরী, বিক্রমাদিত্যের পরিচয় দিতেছিলেন, কালিদাস ততক্ষণে উঠিয়া দাঁড়াইয়াছিলেন। তাহার মুখে দৃঢ় সংকল্প স্পষ্ট হইয়া উঠিয়াছিল। মাঝি থামিতেই তিনি বলিয়া উঠিলেন, মাঝি ভাই, আমাকে তুমি এখানেই নামিয়ে দাও। মাঝি ঈষৎ বিস্ময়ে চোখ তুলিল। এখানেই? কালিদাসের দৃষ্টি শিপ্রার তীরভূমি চুম্বন করিয়া চলিয়াছিল। তিনি মাঝির পানে না ফিরিয়াই বেদনাবিদ্ধ কণ্ঠে বলিলেন, হ্যাঁ, এখানেই। আমার কাছে সব রাজ্যই তো সমান। এই উজ্জয়িনীর উপকণ্ঠে নদীর তীরে কুটির বেঁধে আমি থাকব। মাঝি একটু চুপ করিয়া রহিল, তারপর বলিল, তা বেশ, আপনার যা ইচ্ছে ঠাকুর। ওরে ওরে, পালনামা। মাঝি হালের মুখ ফিরাইয়া ধরিল। অন্য যেসব নাবিকেরা নিচে ছিল তাহারা ছাদে উঠিয়া আসিল। শেষ হয়ে গেল আমাদের কুমার সম্ভবের কবির 2য় পর্ব। আমি আপনাদের কাছে সত্যি ক্ষমা প্রার্থী। আমার 2য় পর্বটি দিতে বেশ দেরি হয়ে গেল। আসলে অসুস্থতা এবং কাজের ব্যস্ততা, এই কারণে আমি তাড়াতাড়ি করতে পারিনি। তবে 3য় পর্ব নিয়ে যতদূর সম্ভব তাড়াতাড়ি আসবার আবার চেষ্টা করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন, আমাকে লিখে জানাবেন কেমন লাগছে। আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন। নমস্কার।